পরিপূরণের সুযোগ লাভ করতে পারি, রাজনীতিকে বলা হয় শ্রেষ্ঠ নীতি, রঞ্জন নীতি, পূর্ত নীতি, কূটনীতি ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুর বলেন যে রাজনীতি যদি ধর্মনীতির উপর প্রতিষ্ঠিত না হয় তবে তা রাষ্ট্রকে বিনাশ করে ছাড়ে। কারণ বাঁচাবার নীতি হলো ধর্মনীতি, যা ধৃ ধাতু থেকে এসছে, মানুষকে ধরে রাখে, তার সত্তাকে ধরে রাখে। এই হচ্ছে রাজনীতির মূল হাতিয়ার। ধর্ম মূর্ত হয় আদর্শে, আর তাকে অনুরঞ্জিত না করে রাজনীতি করা মানেই বিকৃতিকে অনুসরণ করা। অতএব রাজনীতি করতে হলেই প্রথমে আচারনিষ্ঠ হতে হবে। আচারনিষ্ঠ শিখবে কোথা থেকে? আচার্যের কাছ থেকে। তাই যুগগুরু আর পুরুষোত্তমে শ্রদ্ধানতি যার মলিন, এমন জনে প্রতিনিধি নৈক্য করা সমচীন। রাজনীতির যে শাশ্বত নীতিবিধিগুলি জানাবেন আচার্য, যে কোনো সমস্যার সমাধান দেবেন তিনি। স্রষ্টা বা আদর্শ পুরুষের মধ্যে তিনি প্রতিমূর্ত হয়ে আছেন, তারা আচরণ করে জানেন, তারা ভূত, ভবিষ্যৎ ও বর্তমান দর্শী। সর্বোপরি তারা সকলের হিতাকাঙ্ক্ষী এবং পরিপূরণকারী। তারা অভ্রান্ত, আত্মস্বার্থ প্রতিষ্ঠায় নির্লোভ, নিজেদের খেয়াল বা অহং প্রতিষ্ঠায় স্পৃহাশূন্য। তাদের অনুশাসন ও বিধি মেনে চলার মাধ্যমেই রাজনীতিবিদগণ প্রকৃত রাজনীতিজ্ঞ হয়ে উঠতে পারেন এবং জন, জাতি, দেশের প্রভূত কল্যাণ সাধন করতে পারেন। রাজনীতির মূল কথাই হলো শাশ্বত নীতির প্রচার ও সঞ্চারণ, মানুষের অভাব অভিযোগ পরিপূরণ করা, তাদের চলাফেরার সুযোগ সুবিধা ব্যবস্থা করা, জীবনের নিরাপত্তার ব্যবস্থা করা, সর্বোপরি মানুষের বেঁচে থাকা এবং বেড়ে ওঠার দরুন চাকরি বাকরি কাজকর্মের ব্যবস্থা করা, অধ্যয়ন অধ্যাপনা ইত্যাদি বহুবিধ কাজের সংস্থান করে দেওয়া, মানুষগুলিকে পোষণ প্রদীপ্ত করে তোলাই হলো রাজনীতির একটা মস্ত বড় কাজ। শ্রী শ্রী ঠাকুর বলেন তিনটি জিনিসের উপরে রাজনীতির মূল ভিত্তি প্রতিষ্ঠিত, তা হলো পূরণ, পোষণ ও রক্ষণ। ইংরেজিতে পলিটিক্স কথাটার সাথে সংস্কৃত প্রি ধাতুর একটা মিল আছে। প্রি ধাতু মানেও পূরণ, পোষণ, রক্ষণ। যে দেশের মানুষের মধ্যে এই তিনটি জিনিস যত শত উৎসারিত, সেই দেশের রাজনীতি এবং শাসন ব্যবস্থা তত সুষ্ঠু সুন্দর। মানুষগুলিকে ততটুকু রাজনৈতিক স্বাধীনতা বা আনন্দ উপভোগ করে, সেই দেশের পলিটিক্স তত উন্নত ধরনের এবং সাবলীল। প্রথমে পলিটিশিয়ান বা রাজনীতিকদের চরিত্রবান হতে হবে, আদর্শবান হতে হবে, কেন্দ্রায়িত হতে হবে, দীক্ষিত হতে হবে, ইষ্টপ্রাণ হতে হবে, তারপরে রাজনীতি করতে হবে। তবেই সকলের মঙ্গল করা যাবে। ঠাকুর বলছেন এই পূরণ, পোষণ, রক্ষণ অর্থাৎ ফুলফিলমেন্ট, নার্সারমেন্ট এবং প্রোটেকশন, এই চাহিদা আমাদের সকলের মধ্যে আছে, তা ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে। যেমন আমাদের নিজেদের দেশ যখন বিদেশি রাজ্য কর্তৃক আক্রান্ত হয়, তখন সামগ্রিকভাবে দেশ ও জাতির রক্ষণের জন্য সৈন্য, সামন্ত, অস্ত্র শস্ত্র কত কিছু প্রয়োজন হয়। আবার ব্যক্তিগতভাবে নিজের দেশ বা নিজের আস্তানাতে যখন আমরা থাকি, তখন চলাফেরা করি, তখন আমরা নিরাপত্তার প্রয়োজন মনে করি না। চোর ডাকাতের উপদ্রবের হাত থেকে রক্ষা পাওয়া, রাস্তাঘাটে চলাফেরায় যেন লুটতারাজ না হয়, প্রত্যেকটা মানুষেরই এটা কাম্য। এবং খুন খারাপি, মানহানি ইত্যাদির হাত থেকে সুরক্ষা পাওয়ার উপযুক্ত শাসন ব্যবস্থারই পরিচয়। তাই রক্ষণাবেক্ষণের প্রয়োজন হচ্ছে এই রাজনীতি। পূরণ পোষণের ক্ষেত্রেও তা প্রযোজ্য। আমরা শিক্ষা লাভ করতে চাই, উপযুক্ত কর্মসংস্থান চাই, উপযুক্ত বাসস্থান চাই, খাদ্য চাই, যাতে আমাদের পোষণদীপ্ত হয়ে উঠতে পারি।
কৃষিজাত, শিল্পজাত, খনিজাত দ্রব্য সবই আমাদের পুষ্টির জন্য প্রয়োজন। উপযুক্ত চিকিৎসা প্রয়োজন। ফল কথা পূরণ, পোষণ, রক্ষণের জন্য দরকার হয় না এমন জিনিস দেখি না। তাই পূরণ, পোষণ, রক্ষণের বেড়াজাল যত বিস্তৃত ও ব্যাপক, রাজনীতির পরিধিও তত বিস্তৃত এবং সম্প্রসারণশীল। রাজনীতিবিদগণের কুশল কৌশলী ধী পরিচর্যা, আচার আচরণ, কর্মপদ্ধতি, দূরদৃষ্টি সম্পন্নতা যে কত প্রয়োজন এবং গভীর। তারা হবে একেকটি সাধক। তারা সংকীর্ণ হবে না, নিজের স্বার্থের কথা ভাববেন না, প্রবৃত্তির কথা নিয়ে থাকবেন না। তাই উপযুক্ত হবেন রাজনীতিবিদ। গভীর ব্যাপক বিস্তার লাভ করবেন যখনই তারা লোকের দুঃখে কাতর হবেন, সহজেই তাদের অসুবিধার কথা অনুমান করতে পারবেন। আদর্শ চলনে, আচার নিষ্ঠা দ্বারা, ইষ্টানুলোক অনুশাসনে শাসিত হবার বুদ্ধি সকলের, বিশেষ করে রাজনীতিবিদদের পক্ষে অপরিহার্য। তাই রাজনীতি করতে গেলে প্রথমেই তোমাকে আদর্শ নীতি গ্রহণ করতে হবে। দেশ ও দেশবাসীর চাহিদার পরিপোষণ ও পরিরক্ষণের জন্যই বিভিন্ন গোষ্ঠী ও দলের উদ্ভব হয়েছে আমাদের দেশে। আর একটা দলের প্রত্যেকটি উদ্দেশ্যই হলো জনজাতীয় দেশের মঙ্গল এবং উদ্বর্ধন। কিন্তু এই জনজাতীয় দেশের যদি সর্বাঙ্গীন উন্নতি আমার উদ্দেশ্য হয়, তাহলে একের সঙ্গে অপরের বিরোধ কোথায়? রাজনৈতিক দলগুলি ভিন্ন ভিন্ন মতবাদ শুধু পোষণ করে তাই নয়, একদল যা ভালো মনে করে পদক্ষেপ নেয়, আর একদল সঙ্গে সঙ্গে তার বিরোধিতা করে, উল্টোটি বলে এবং বিরোধিতা করে, সে মঙ্গলের কাজ করতে দেয় না। এটাকে রাজনীতি বলে না, এটাকে পরশ্রীকাতরতা বলে, হিংসা বলে, প্রতিহিংসা বলে। তাই এই মতের বিভিন্নতা হেতু আমাদের দেশের কোনো রাজনীতিবিদ ইচ্ছা করলে উন্নতি করতে পারে না। যেমন সাম্যবাদ একটি মতবাদ। জার্মানির এক সচ্ছল ইহুদি পরিবারের কার্ল হাইনারিক মার্কস, তিনি এই মতবাদের জনক ছিলেন। কায়েমি চিরস্থায়ীভাবে ভোগ দখল করে আসছে এমনতর স্বার্থের উচ্ছেদ, সর্বহারাদের সরকার, সব মানুষের সমান অধিকার, রাষ্ট্রই সবকিছুর নিয়ন্তা ইত্যাদি তাদের উদ্দেশ্য ছিল। তেমনি একনায়কত্ব একটা মতবাদ। একমাত্র শাসনকর্তা কর্তৃকই এই বাদের উদ্দেশ্য। তাছাড়া গণতন্ত্র, প্রজাতন্ত্র, সাধারণতন্ত্র এই তিনটি মতবাদের অর্থ প্রায় একই। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির দ্বারা রাজ্য শাসন প্রণালী, এইসব মতবাদের মূল কথা। শ্রী শ্রী ঠাকুর বলেন, যতবাদই থাকুক না কেন, জীবনবাদ বা শাশ্বতবাদী হলো আসল কথা। জীবনবাদের উপাসনা অর্থাৎ আমাদের জীবন যাতে বাঁচে বাড়ে, সুষ্ঠুভাবে বৃদ্ধি পায়, ব্যষ্টি এবং সমষ্টিভাবে, তাই হলো শাশ্বতবাদ। শাশ্বতবাদের মূল জিনিস হলো চারটি: জীবনীয় সংস্কারকে মেনে চলা, জীবনীয় খাদ্য সংগ্রহ করা, জীবনীয় যৌন মিলন বা বিজ্ঞানসম্মত যাতে বিবাহ হয় এবং সুসন্তানের আবির্ভাব হয় তার বিহিত ব্যবস্থা করা, তার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা, আর সর্বোপরি যা সবচেয়ে বেশি দরকার তা হলো কোনো জীবন্ত আদর্শকে মেনে চলা এবং তার সর্বপূরণী ভাবধারা অনুসরণ করে চলা। কিন্তু মানুষ স্বাধীন ইচ্ছার বশবর্তী হয়ে হিংসা, দেশ, দম্ভ, রাজ্য জয়ের লিপ্সা, আমি সর্বময় কর্তা এই অহংকার বশত একে অপরের প্রতিশোধ হিংসায় লিপ্ত হয়ে পড়ে। আবার বহু সদ্গুণও আছে তাদের, সেই প্রবৃত্তি অনুযায়ী তারা যদি কাজ করে তাহলে তার সদ্গুণগুলো চাপা পড়ে যায়। তাই গাইডিং ফ্যাক্টর প্রত্যেকের একটা আদর্শ কেন্দ্রিক চলন দরকার। এই আদর্শই নির্ধারণ করে দেবেন তোমাদের কিভাবে সমস্ত গণ্ডগোল ও ধ্বংসের হাত থেকে তোমরা রক্ষা পাবে। শাস্ত্রের কথা আছে, আগে তুমি বিকশিত হও, শিষ্ট ও গুরুনিষ্ঠ হও, পরে তুমি সকলকে বিকশিত করো, শিষ্ট
ও গুরুনিষ্ঠ করে। প্রবৃত্তিপরায়ণ, মুষ্ট ক্ষমতালোভী, খেয়ালি, দাম্ভিক ব্যক্তি যদি নেতা হয় তবে দেশের অভূত ক্ষতি হয়। হিটলার, হের অ্যাডলফ ছিলেন জার্মানের বাসিন্দা। তিনি ন্যাৎসি দল গঠন করেন। ন্যাৎসি মতবাদের বিশ্বাসী যারা, তারা এক নায়কত্বকে স্বীকার করেন, কিন্তু তারা কমিউনিজমের বিরোধী। হিটলার এই জার্মানির চ্যান্সেলর এবং প্রেসিডেন্ট হয়েছিলেন পরবর্তীতে। তার ছিল অসম্ভব উচ্চ আকাঙ্ক্ষা, তিনি হবেন শ্রেষ্ঠ এক নায়ক। শেখর সেনগুপ্তের লেখা হিটলার নামক বইতে আছে যে হিটলারের তপ্ত আলোচনায়, অদ্ভুত ব্যবহার এবং অস্থির চিত্ততায়, এবং যে হিটলার ইহুদি বিরোধী তৎপরতায় বহু মানুষ তার উপর ক্ষিপ্ত ছিলেন। হিটলারের আদর্শ ছিলেন খ্রিস্টান সোশ্যাল পার্টির নেতা কার্ল লুইগার। রাজনীতিতে সফল হতে হলে যে ধূর্ততা, কপটতাকে আশ্রয় নিতে হয়, কার্ল লুইগারের কার্যপদ্ধতি হিটলারকে সেই শিক্ষাই দিয়েছিল। অসতের প্রতি অনুরাগ, অসতের প্রবল বৃদ্ধি, ধ্বংসকেই আহ্বান করত। তিনি যুদ্ধপ্রিয় লোক ছিলেন। সবসময় পৃথিবীর বিভিন্ন দেশের উপরে আধিপত্য করার লিপ্সা হিটলারের জীবনে চারিদিক থেকে পরাজয় এনেছিল। মস্কো শহরের উপকণ্ঠে হিটলার লেনিনগ্রাদ অবরোধ করলে স্তালিন কর্তৃক তার শোচনীয় পরাজয় হয়। আফ্রিকাতেও হ্যাঁ, কি হয়েছে? আফ্রিকাতেও ইংরেজ জার্মানদের বিধ্বস্ত করলো এবং জার্মানদের আর কোনো উপায় থাকলো না। তখন অনিবার্য পরাজয়ের গ্লানি হিটলারের জীবনে নেমে এলো। ৩ লক্ষের বেশি জার্মান সৈন্য মস্কোর উপকণ্ঠে আত্মসমর্পণ করলেও হিটলার কিছুতেই বন্দী হলেন না, আত্মসমর্পণ করতে চাইলেন না। হিটলার তার নিজ ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করেছিলেন। তিনি নিজের গলার ভেতর দিয়ে পিস্তল প্রবেশ করিয়ে স্বহস্তে গুলি চালিয়ে দিলেন। তার পাশে লুটিয়ে পড়ল তার স্ত্রী এভা ব্রাউনের প্রাণশূন্য দেহটা। বিষ পানে একটু আগে আত্মহত্যা করেছেন তিনি। নিদারুণ কি নিষ্ঠুর! এই তো হিটলারের শেষ পরিণতি। এত শীর্ষ বীর্য, সাহস, ধৈর্য, ত্যাগ ইত্যাদি বহু গুণ থাকা সত্ত্বেও তার সূত্রে মণি ছিল না, তার কেন্দ্রে কোনো গুরু ইষ্ট আদর্শ ছিল না। সুন্দরে শুভে সমাপন হলো না তাই। হিটলারের খেয়ালিপনা, কর্তাভাব, অদূরদর্শিতা, অস্থির চিত্ততা, সর্বোপরি অশাসিত অশিষ্ট ইষ্টহীনতায় তার জীবনের অবসান নিয়ে এলো। তাই আমেরিকার প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট একজন বড় নেতা এবং মনীষী ছিলেন। আমেরিকার দাস প্রথা প্রথম থেকেই তিনি বিলুপ্ত করেছিলেন। প্রেসিডেন্ট কেনেডি আমেরিকার ৩৫তম প্রেসিডেন্ট এবং একজন অতি জনপ্রিয় নেতা, কৌশলী রাজনীতিজ্ঞ ছিলেন। পরলোকগত লাল বাহাদুর শাস্ত্রী ভারতের ২য় প্রধানমন্ত্রী ছিলেন। তিনি খুবই ধীর স্থির ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিলেন। ভারতীয় খ্রিস্টীয় ঐতিহ্যের প্রতি তার ছিল গভীর নিষ্ঠা। তিনি শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন। তিনি নিরামিষ আহার করতেন। তার অতি সাদাসিধে জীবনযাপন অতিবাহিত করতেন। তিনি ক্ষত্রিয়, ক্ষত্রবীর্য তার মধ্যে বিদ্যমান। ১৯৬৫ সালে পাক ভারত সংঘর্ষের সময় তিনি যে শক্তির পরিচয় দেন তা অতুলনীয়। এই সমস্ত জনপ্রিয়, দরদী, ত্যাগী নেতৃস্থানীয় মহাত্মাদের শুভ সংস্কার ও শিক্ষা তো ছিলই, তাছাড়া প্রত্যেকের পিছনেই কোনো পরিচায়নী শক্তি, নিয়ন্তা শক্তি নিশ্চয়ই ছিল। বর্তমানে আমরা রাষ্ট্রসংঘের কথা জানি। দেশের শান্তি বজায় রাখার জন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে
পরস্পর ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, উন্নয়ন, যুদ্ধ বিগ্রহ নিয়ন্ত্রণ, বহুবিধ প্রকৃতিমূলক কাজের যে সংস্কারের উদ্ভব হয়েছে, বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে এই সংস্থা গঠিত। কিন্তু সেখানেও রাজনীতির চক্রান্ত এমন চলছে যে ঐক্যবদ্ধ হয়ে কার্যনির্বাহ করা দুরূহ হয়ে উঠেছে। শক্তির একটা ঠান্ডা লড়াই রাষ্ট্রসংঘের মধ্যেও চলে। তার মূলেই রয়েছে ক্ষমতার লিপ্সা, মার্গদর্শিতার অভাব, স্বার্থপরতা, প্রেম, প্রীতি, ইষ্ট আদর্শ, মানবতাবাদ, জীবনবাদ যদি না থাকে সেখানে সবই পণ্ড। তাই শান্তি, স্বস্তি বজায় রাখা সেক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে। শ্রী শ্রী ঠাকুরের কথাই হলো, এককেন্দ্রিক হও, তবে ইষ্টনিষ্ঠ হয়ে চলো। সমস্যার সমাধান আপনি আসবে। শ্রী শ্রী ঠাকুর 1946 সালে মে মাসে বলেছিলেন, বাংলার পতনের সঙ্গে সঙ্গে ভারতের পতন হয়ে গেল। বাংলার পতনের আগে কিন্তু তা হতে পারেনি। বাংলাকে শক্তিশালী না করলে কিন্তু ভারত শক্তিমান বা শক্তিশালী হবে না। আমি বাংলার ছেলে বলে এ কথা বলছি না, এবং বাস্তব তাৎপর্য হচ্ছে শ্রী শ্রী ঠাকুর আরো বলেছেন, সারা ভারতের, সারা জগতের মঙ্গলের জন্য বাংলাকে সুস্থ, উন্নত, শক্তিশালী করে তোলাই বিশেষ প্রয়োজন। আমার মনে হয় বাংলার সমস্যার সমাধান প্রাপ্ত হলে সারা ভারত, সারা জগতের সমস্যার সমাধান হবে। আবার শ্রী শ্রী ঠাকুরের কাছে একথাও আমরা জানি যে স্বার্থের দিকে চেয়ে বসে আছি, কলেজে বাঁচবে মানুষ এরকম নিশ্চয়তা নেই। শাসনতন্ত্র সব জায়গায় প্রয়োজন, প্রত্যেক জায়গায় ইষ্ট আদর্শ প্রয়োজন। তাছাড়া গণতন্ত্রই বলো, একতন্ত্রই বলো, সাম্যবাদই বলো, সবই বেকার হয়ে যাবে। আজকের মতো পরম পিতার রাঙারাতুল চরণে আমি বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু বাবা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে শ্রী শ্রী ঠাকুর রাজনীতিবিদদের কেমন হওয়া উচিত তা সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। রাজনীতি এমন হলো যে আমরা সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারি। শ্রী শ্রী ঠাকুর রাজনীতিকে ধর্মনীতিতে পরিণত করতে চেয়েছিলেন। রাজনীতিক নেতাদের ইষ্ট স্বার্থী হলে দেশের জনগণের কল্যাণ হবে। পূরণ, পোষণ এবং রক্ষণের উপর রাজনীতি দাঁড়িয়ে আছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, রাজনীতিক ব্যক্তিত্বদের ব্যবস্থা করা করা তাদের ধর্ম হবে। রাজনীতি করতে হলে প্রথমে আদর্শ নীতি হতে হবে। রাজনৈতিক দলের বিভিন্ন মত থাকে, কিন্তু তা যদি লোককল্যাণকর না হয় মানুষের বা সমাজের, তাহলে সমাজের কল্যাণ হবে না। শ্রী শ্রী ঠাকুর জীবনবাদের উপরে গুরুত্ব দিয়েছেন। নেতাদের গুরুনিষ্ঠ হয়ে দেশের সেবা করতে হবে। এখন একতন্ত্র হলে সমাজের উন্নতি হবে না। আর বড় বড় নেতাদের যাদের পিছনে গুরু ছিলেন তারাই প্রতিষ্ঠা পেয়েছেন, আর যারা জীবনে গুরু ছিলেন না তারা এক সময় হারিয়ে গেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম দাদা। পরম পিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি।